বাইরে বেশ শীত সেদিন। রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল। আমরা অনেকে ছিলাম। ঘন ঘন গরম চা আর ফুলুরি মুড়ি আসাতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল। রায়বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী। আমরা কে তার কথা না শুনেছি। তার ঘর ঢুকে চারিদিকে শুধু চেয়ে দেখবে। মরা বাঘ ও ভাল্লুকের চামড়া, বাঘের মুখ, ভালুকের মুখ বাঁধানো। ঘরগুলো দেখে মনে হয় ট্যাক্সিডার্মিস্টের কারখানায় বুঝে এসে পড়লাম। কিন্তু সেদিন আর একজন লম্বা মতো প্রৌঢ় ব্যক্তিকে রায়বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে দু চারটি কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম। রায়বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি। যে অনুকূল মিত্র জীবনে 30টি রয়্যাল বেঙ্গল, 15টি লেপার্ড মেরেছেন, ভালুক ও বুনো শুয়োরের তো লেখাজোখা নেই। এছাড়া আছে গন্ডার, আছে বাইসন, আছে অজগর, পাইথন, আছে সজারু, আছে কাক, বক, হাঁস। এহেন রায়বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা, না, লোকটা কে হে? বড় কৌতূহল হলো জানবার। উপেনবাবু, আমাদের উপেন মাইতি, আপন মনে চা খেয়েই চলেছেন। তাকে ডেকে বললাম, উপেনবাবু, ওই লোকটি কে? উপেনবাবু যেন হঠাৎ ভয় পেয়ে বলে উঠলেন, হ্যাঁ, কয় কে? ঘাবড়াবেন না, বলছি ওই আতবুড়ো লোকটি কে? ও, উনি? বলুন না। উনি বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য। নামটা যেন নৈয়ায়িক পণ্ডিতের মতো শোনালো। আপনি অনায়াসে বলতে পারতেন নৈয়ায়িক নিধিরাম সার্বভৌম। তা শিকারের ব্যাপারে উনি বড় কেউ কেটা নন? ওর শিকারযোগ বই পড়েননি? 3টে এডিশন হয়ে গেল। আসুন আলাপ করিয়ে দিই। আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বাঘের মন্তর। গল্প পাঠে সন্তু ধর, ফকির নিধিরাম, সৌভিক সাহা। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বাঘের মন্তর। আমার সঙ্গে আলাপ হয়ে গেল। নিধিরাম ভট্টাচার্য যে কোনো কালে চাল কলা বাঁধা পুরুষ ছিলেন না, তা তার কথাবার্তার ধরনে আগেই বুঝেছিলাম। এখন সেটা আরো ভালো করে জানা গেল। নানা স্থানের বাঘ ভালুকের শিকার কিভাবে হয় সে গল্প করলেন। রাত্রে কিভাবে গাছের উপর বসে কাটিয়েছেন, কোন জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন, ইত্যাদি নানা গল্প। লোকটি ভালো গল্প বলতে পারেন। এমন সুন্দর নিখুঁতভাবে গল্প বলছিলেন যে আমরা ঘটনাবলী যেন চোখের উপর ঘটতে দেখছি। আরও দেখলাম নিধিরাম বেশ প্রকৃতিরসিক ব্যক্তি। জ্যোৎস্না রাত্রি ও বর্ষামুখর শ্রাবণ রাত্রিগুলোর এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে। আমি বললাম, একটা কিছু আশ্চর্য ঘটনা বলুন। নিধিরাম ভট্টাচার্য বললেন, সবই আশ্চর্য, বনের ব্যাপার সবই আশ্চর্য। তবুও কি ভূতের গল্প? মশাই, ভূত টুত দেখিনি কখনো চোখে। বিশ্বাস করেন না? বারে, হে আবার অতি অদ্ভুত লোক। বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না এমন লোক তো দেখিনি। পরে কথার ভাবে বুঝলাম তিনি তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী। বললাম, আপনাদের তন্ত্রশাস্ত্রে ভূত মানে না? তন্ত্রশাস্ত্র আমি পড়িনি, মন্ত্রতন্ত্রের কথা বলছি। ও, কিরকম মন্ত্রতন্ত্রের? সব বাজে, ভুয়ো। ও, বাজে? একদম। আমি একেবারে অতটা যেতে রাজি নই। হ্যাঁ, মন্ত্রের শক্তি নিশ্চয়ই আছে। মশাই, ওই করে করে দেশটা উচ্ছন্নে গেল। আপনারা ইংরেজি লেখাপড়া শিখে ওইসব মানেন? এইবার নিধিরাম ভট্টাচার্যের উপর আমার শ্রদ্ধা হলো। আশ্চর্য মানুষ তো, আধুনিক মনোবৃত্তি সম্পন্ন প্রৌঢ় ব্যক্তি। আমি বললাম, সুন্দরবনে আপনি গিয়েছেন? অনেকবার। এই মন্ত্রতন্ত্র সম্বন্ধে সেখানকার একটা ঘটনা বলি। আমি বেশ এগিয়ে গিয়ে বসলাম তার কাছে। দিনটা এইসব গল্প শুনবার জন্য বেশ উপযুক্ত বটে। উনি বলতে লাগলেন, সেবার কাঁকটাঙ্গার ট্যাকে আমাদের বজরা লেগেছিল। আমাদের যিনি শিকারের গুরু, খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপো শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে। কথাটা উল্টে বলা হলো।
আসলে তার সঙ্গেই আমরা গিয়েছিলাম, নইলে আমাদের অবস্থার লোক আর বজরা কোথায় পাবে। যেখানে বজরা বাঁধা হলো সেখানটা একটা খালের মুখ। গভীর বনের মধ্য দিয়ে এসে এখানে নদীতে পড়েছে কাকডাঙ্গার খাল। খালের দৃশ্য বড় সুন্দর, দুধারে হেতাল ঝোপ, বনের মধ্যে গড়ান আর গোলপাতার গাছ, জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল। এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যেই সাধারণত বড় বড় বাঘ আত্মগোপন করে থাকে। শ্যামাচরণ রায় ফার্সিতে তামাক খেয়ে নিয়ে আমাদের বললেন, কাকডাঙ্গার খালে ডিঙি ওটাও। ডিঙি পেয়ে আমরা চললাম খালের মধ্য দিয়ে। সুন্দরবনে যারা কখনো যাননি তারা বুঝতে পারবেন না এইসব খাল বেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাবার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের। কখনো হেতাল ঝোপ, কখনো বন্য লেবুর জঙ্গল, গোল গাছের সারি, কোথাও বা বাতাবি লেবুর মতো প্রচুর ফল হয়ে আছে, কোথাও বা হলুদ ফুল ফুটে আলো করে আছে বন্য লতা। কেয়া ঝোপে কেয়া ফুল ফুটে বাতাসকে মিষ্টি করেছে। অনেকে বলেন সুন্দরবন বড় একঘেয়ে, তারা গভীর জ্যোৎস্না রাত্রে এই বনের চেহারা কখনো দেখেননি, অন্ধকারে দেখেননি সূর্য উঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানীর রূপ, শোনেননি এর বিচিত্র বিহঙ্গ কাকলি। আমার গুরু শ্যামাচরণ রায় এত ভালোবাসতেন এই বন যে বাড়িতে বলেছিলেন তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয়, তার আত্মা এতে শান্তি পাবে। আমি বললাম, তিনি বেঁচে আছেন? না, বহুদিন দেহ রেখেছেন। দেহ কি সমাধিস্থ করা হয়েছিল বনের মধ্যে? না, দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে, তাই হয়নি। বড় দুঃখের কথা। তারপর বলুন। শুনুন তারপর। কিন্তু একটা কথা, সবটা শেষ না হয়ে গেলে কেউ কোনো প্রতিবাদ করতে পারবেন না, ঠিক আছে? বেশ, বলুন। নিধিরাম বাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোঁয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন। অনেক দূর চলে এলাম খাল বেয়ে। সত্যি কথা বলতে কি, শিকার করার নেশার চেয়েও এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল। যখন প্রায় মাইলখানেকেরও বেশি চলে গিয়েছি নদী থেকে, তখন খালের ধারে বনঝোপের মধ্য থেকে কি যেন বলে উঠল, বাবু, ও বাবুরা। আমরা চমকে উঠলাম। মাঝেই বলে উঠল, রাম রাম। শ্যামাচরণ রায় গলা উঁচু করে ডাঙ্গার দিকে চেয়ে বললেন, চুপ কর সবাই, কে ওখানে? ক্ষীণ সরে কে বললে, বাবু আমি। কে তুমি? কোথায় তুমি? সামনে বেরিয়ে এসো। এই যে বাবু, আমি হেতাল ঝোপের পাশেই বসে। সত্যি এতক্ষণ লোকটাকে দেখতে না পাওয়ার জন্য ওর গলা স্বর অশরীরীর কণ্ঠ নিঃসৃত বলে মনে হচ্ছিল। এবার লোকটাকে সবাই দেখতে পেলে। ওই তো হেতাল ঝোপের ডাইনে বসে আছে। এবার বুঝলাম ওকে আগেও দেখা গিয়েছিল, কিন্তু আলো ছায়ার জলের মধ্য দিয়ে ওকে গাছের কাটা গুঁড়ির মতো দেখতে লাগছিল। আমরা দোস্তুর মতো অবাক হয়ে গিয়েছিলাম ওকে ওখানে একলা বসে থাকতে দেখে। সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন এরকম অন্ধকার বনের মধ্যে একা বসে থাকতে পাগলেও ভয় পায়। শ্যামাচরণ রায় বললেন, বেশ, তা ওখানে কি করছো? বাবু, হেতালের ফল খাচ্ছিলাম, বড় খিদে লেগেছে। গরিব লোক। কথাটা ঠিক জবাব হলো না। খিদে পাওয়া তো শরীরের ধর্ম, সেটা আশ্চর্যের ব্যাপার নয়। এই জঙ্গলে ঢুকলে পাকা কুল ছাড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না তাও ঠিক, কিন্তু তুমি এখানে এলে কি করে? আমি ফকির মানুষ, ভয় ডর করলি আমাদের চলে। একটা কথা বলি বাবু, আমারে একটু নৌকায় উঠিয়ে নেবেন? কাল রামঘাটের ট্যাঙ্কে আমারে নামিয়ে দিলি, হেঁটে পীরের দরগায় গিয়ে রাত কাটিয়ে কাল সকালে বাড়ি যাবো বাবু।
নেবেন? তোমার বাড়ি সেখানে? আগে হ্যাঁ বাবু, কালরন ঘাটের কাছে মানিক সেনের পাড়ায়। শ্যামাচরণ বাবু কিছু বলবার আগে আমাদের ডিঙ্গির মাঝি দুজন আপত্তি জানিয়ে বললেন, নেবেন না বাবু, ডিঙ্গের নিয়ম জানেন তো, বাইরের লোক তুলে খুব অপেয়া। শ্যামাচরণ বাবু রেগে বললেন, আহা কি বুদ্ধি তোদের! কেন বাবু? আমার শিকার হোক আর না হোক, ওকে এখানে ফেলে রেখে যাব বাঘের মুখে? এরপরে কি আর কথা চলবে? ডিঙি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো। আমাদের মনে হলো লোকটা একজন ফকির। সাজ পোশাক দেখে অন্তত আমার তাই মনে হয়েছিল। হিন্দু কি মুসলমান, বাইরের সাজ দেখে বোঝা শক্ত। আমরা চুপ করে আছি। শ্যামাচরণ রায় বললেন, কি সাধনা? বাঘ আনবার মন্তর জানি কিনা তার সাধনা বাবু। আমি বললাম, সেটা আবার কি? আছে বাবু, আমার গুরু আমার শিখিয়েছে। শ্যামাচরণ বাবু বললেন, হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকো নাকি? না বাবু, মন্তরে বাঘ আসবে। আমরা শিকার করতে চলেছি, তুমি বাঘ এনে দিতে পারলে 10 টাকা বকশিস পাবে। আপনাদের দয়া বাবু। ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না, দেখো ঠিক আছে? সি 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 সি, ও কথা বলবেন না বাবু। লোকটাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসেছি। শ্যামাচরণ বাবু বললেন, সুন্দরবনে এক একজন লোক আছে যারা শিকারীর সামনে বাঘ হাজির করে পয়সা রোজগার করে, কিন্তু তারা তো হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকে বলে জানি। তুমি সে দরের নও। আপনাকে তো আগে বলেছি বাবু, মন্তর আসল জিনিস, বাঘ টেনে আনে। এই সময় আমরা নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলাম, হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারখানা বুঝলাম না তো। নিধিরাম বাবু আমাদের বুঝিয়ে দিলেন, এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে এই, তারা ওই ঝোপের মধ্যে বসে হাড়ির মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে। তাতে নর বাঘ সেখানে ছুটে আসে এবং শিকারীর বন্দুকের পাল্লা এসে ধরা দেয়। যুদ্ধের আগে ওদের ফি ছিল 5 টাকা, এখন কত জানি না। আমরা বললাম, এমন ভাবে বাঘ আসতে আপনি দেখেছেন? অনেক দেখেছি, তবে সব সময় সফল হয় না ওদের চেষ্টা। বাঘ হয়তো সে জঙ্গলে নেই কিংবা কাছে নেই, নয়তো মানুষের সাড়া পেয়ে পিছিয়ে গিয়েছে। সে অবস্থায় কি হবে? যাকে তারপর শুনুন, আমি পাকা শিকারী, মন্তরে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি। শিকার তাহলে কত এগিয়ে গেল ভাবুন। শিকারের শখ যাদের আছে তারা জানেন একটা জ্যান্ত বাঘের পেছনে কি খাটনুটাই না খাটতে হয় মশাই। জঙ্গল ঠেঙাও, নয়তো মাচান বেঁধে রাত জাগো, সোজা কষ্ট মশাই। আর সে জায়গায় যদি মন্তরে বাঘ আসে, তবে শিকার কত সোজা হয়ে গেল বলুন। 5-এর জায়গায় 10 টাকা দিতে কেন তারা আপত্তি করবে? ঠিক কথা, আপনি বলুন। তারপর ঘন্টা 2 কেটে গেল। কাকডাঙ্গার খালের মাজায় এসে আমরা নোঙর করলাম। মাজায় মানে কি? খালের অর্ধেকটা পার হয়ে এসে সন্ধে হয়ে এলো। আমরা সাহস করলাম না এখন ডাঙায় নামতে। রাত্রির খাবার সঙ্গে আনা হয়েছিল, তাই খেয়ে সবাই ডিঙিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম। সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণ বাবুর চোখে ঘুম নেই। তিনি শুধু বসে বসে ফকির সাহেবের মুখে আজকবি মন্তরের কথা শুনছিলেন। সে কতবার সাধনা করেছে এই বনের মধ্যে বাঘ আনবার জন্য। গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্তরের সাধনা করাই তার কাজ। আরো কত কি বাজে গল্প। সারাদিন খেটে খুটে রাতে যে একটু ঘুমোবো তার উপায় নেই। শ্যামাচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরব্বী, তার কথার উপরে আর কথা বলবে কে?
আমরা চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম। শেষ রাতের দিকে খানিকটা কৃতকার্য যে হইনি তাও নয়। আমি বললাম, একটা কথা, আপনারা কাকডাঙ্গা খালের মাঝামাঝি এলেন কেন? বজরা ছেড়ে আসার হেতু বা কি? হেতু খুব স্পষ্ট। বজরায় বসে তো আর শিকার চলবে না। বজরা আছে নদীতে, আরেকদিকে জঙ্গল, অন্যদিকে কুল কিনারা কিছু দেখা যায় কি যায় না। ছোট খালের মধ্যে দিয়ে না গেলে দুদিকে জঙ্গল তো তুমি দেখতে পাচ্ছ না। তুমি তো জঙ্গলে আর চড়ুই ভাতি করতে আসোনি, হ্যাঁ? নিধিরাম ভট্টাচার্য একটু তর্কপ্রিয় লোক। কেউ তার কথার প্রতিবাদ পাছে করে এই আশঙ্কায় সর্বদাই কোমর বেঁধে তর্কের জন্য তৈরি হয়ে থাকে, এবং গল্প শুরু করবার সময়ে কেন যে বলেছিলেন আমার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না গল্প শেষ না হওয়া পর্যন্ত, এখন তা বুঝলাম। আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে, আপনার গল্পের খুঁত ধরবার জন্য নয়। আপনি বলে যান। নিধিরাম ভট্টাচার্য বললেন, বেশ ভালো কথা। আমার এ গল্প শেষ হয়ে এসেছে। যা কিছু প্রতিবাদ করবার গল্পের শেষে তো করতে বলেছি তোমাদের। ডিঙি নোঙর করে সারা রাত্রি সেখানে থাকবার সময় সেই রাত্রেই বুঝতে পারা গেল কি ভয়ানক জায়গায় আমরা এসেছি। জ্যোৎস্না রাত্রির আলো ছায়া বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙে ভেঙে যেতে লাগলো বাঘের গর্জনে। কাকডাঙ্গার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায় বিবেচনায় ভুল করেননি। ভোরে উঠে শ্যামাচরণ বাবুকে বললাম, মশাই চমৎকার জায়গায় এসেছেন। শ্যামাচরণ রায় বললেন, কথাটা কাঁচা শিকারির মতো হয়ে গেল। আগে কেন? বনের বাঘ আর শিকারির বাঘ এক নয়। ওরকম বাঘ ডাকে সুন্দরবনের বহু জায়গায়, কিন্তু চোখে দেখতেও পাবে না কোনোদিন একটি। তাই তো ফকির সাহেবকে ধরেছি। এখন ফকির সাহেবের দয়া। আমি বললাম, আর আপনার হাত যশ। সকালে রোদ বেশ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম। আধ মাইলটা দূরে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে, তাকে বলে হাতল বাতিয়ার ডাঙ্গা। আমরা সেখানে রান্না করে খাবো দুপুরে। তো জিনিসপত্র নিয়েই নামা হলো। কে আবার এ বনের মধ্যে ডিঙিতে ফিরবে ওই রান্নার জিনিসপত্র নিতে? মাঝি দুজনকেও সঙ্গে নেওয়া হলো। এই নির্জন জঙ্গলে তারা দুটি প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি নয়। দুদিকে ঘন গড়ান আর হেতালের জঙ্গল, টাইগার ফার্নের ঘন সমাবেশ। পা বাঁচিয়ে চলতে হয় শুলোর ভয়। ও, শুলো তো তোমরা জানো না। শুলো হলো গাছের বায়ব্য শেকড়, কাদা থেকে মাথা তুলে তীক্ষ্ণ সড়কির মতো খাড়া হয়ে থাকে। ঝরা পাতার তলায় পা দিলেই রক্তপাত। দুধারে ঘন বন, মাঝখান দিয়ে জুড়ি পায়ে চলার পথটা। ফকির সাহেব সকলের আগে, তার পেছনে গুরুজি শ্যামাচরণ রায়, তার পিছনে দুজন লোক, তারপর আমি, সব শেষে মাঝি দুজন। হঠাৎ এক জায়গায় কি একটা শব্দ হলো। শ্যামাচরণ বাবু আর লোক দুজন চমকে দাঁড়িয়ে গেল। আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। ব্যাপারটা বুঝতে না পেরে এগিয়ে গেলাম। বললাম, কি হলো? থামলেন যে? সেই সময় নজরে পড়ল দলের পুরো ভাগে ফকির সাহেব ছিলেন। তিনি নেই। বলতে চাচ্ছি, ফকির সাহেব বুঝি? শ্যামাচরণ বাবু বললেন, ওহ সর্বনাশ, এমন কাণ্ড কখনো? তার পেছনের লোক দুটি তখনও আড়ষ্টভাবে দাঁড়িয়ে। একজন বললে, ও বাবুর ডান পাশে ঝোপ থেকে তো। শ্যামাচরণ বাবু আড়ষ্ট গলায় বললেন, আহা, গরিব লোক। আমি মন্ত্র আওড়াতে বলেছিলাম ওকে।
মনে মনে। ব্যাপার তখনই শুনলাম ডান দিকে টাইগার ফার্নের বন থেকে ভীষণ এক রয়্যাল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গেছে। সে মনে হলো বাঁ দিকের হেতাল ঝোপের মাথা যেন তখনও নড়ছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম, পাওয়া গেল ফকির সাহেবকে? তা কখনো যায়? ওই শেষ। একটা হিংলাজের দানার মালা কেবল একটা হেতালের ডালে বেঁধে চলেছিল। আমরা অনেক খুঁজেছিলাম। শ্যামাচরণ রায় বড় শিকারী, বাঘের ধরন ধারণ তাকবাক অনেক কিছু জানেন। তিনিও কিছুই করতে পারলেন না। নামও জানিনি ফকির সাহেবের চেয়ে কাউকে কোথাও খবর দেওয়া। আমার গুরুজি শ্যামাচরণ রায় বলতেন, লোকটি সত্যি গুণী ছিল। মন্থরে জোরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল, শুধু আমার অসতর্কতায় মারা পড়ল। বাঘকে আকর্ষণ করতেই শিখেছিল, বাঘের হাত থেকে বাঁচার মন্ত্র তো শেখেনি। অপরাহ্নের দিকে খোঁজাখুঁজি শেষ করে কাকটাঙ্গার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে। মন সবারই এত খারাপ হয়ে গেল। সেবার আমাদের শিকারে আর কোনো উৎসাহই রইল না। শ্যামাচরণ বাবুকে আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, গুরুজি, ফকির সাহেবকে দলের আগে যেতে কে বলেছিল? আপনি তো জানেন নিরস্ত্র অবস্থায় আগে আগে ওভাবে যেতেনি। শ্যামাচরণ রায় বলেছিলেন, বিশ্বাস করিনি। বোগাস বলে ভেবেছিলাম, তোমাদের মতো। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বাঘের মন্তর। গল্প পাঠে সন্তু ধর, মাঝির চরিত্রে অজয় হেলা ও মনিরুল দেওয়ান, উপেনবাবু মনিরুল দেওয়ান, গল্পের সূত্রধার নিবেদিতা গোস্বামী, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ দীপায়ন মজুমদার, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল, ফকির ও নিধিরামের চরিত্রে এবং পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পে অলৌকিক ঘটনার উল্লেখ থাকলেও তা আছে শুধুমাত্র মনোরঞ্জনের উদ্দেশ্যে। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প রয়েছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।